বন্দি রানা পর্ব ৩। এসে গেল রোববার। ঝমঝম করে বৃষ্টি শুরু হতে জানালা দিয়ে বাইরে তাকালো রানা। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। খানিক পর নিচতলার ইস্পাতের গেটে তালা লাগানোর আওয়াজ পাওয়া গেল। তার মানে সন্ধ্যা 6:30 বাজে। জানালার দিকে পেছন ফিরল ও টান টান নিঃশব্দ হাসি ফুটল ঠোঁটে। ঠিক আজ রাতেই বৃষ্টি হতে হবে। বিছানায় শুয়ে বই পড়ছে ব্রাউন। এক কনুইয়ে ভর দিয়ে উঁচু হলো সে। কেন বলুন তো? এগিয়ে এসে তার পাশে বসল রানা। শান্ত সুরে বলল, আজও আমি বেরোচ্ছি মিস্টার ব্রাউন। আপনি আমাকে সাহায্য করবেন তো? আবার জিজ্ঞেস করছেন? বিস্মিত দেখালো বুড়োকে। আমি আপনাকে সাহায্য করার জন্য এক পায়ে খাড়া হয়ে আছি। ধন্যবাদ মিস্টার ব্রাউন। এবার তো আর আপনি ফিরবেন না মিস্টার শাহরিয়ার? জিজ্ঞেস করলো ব্রাউন। না। সামান্য নার্ভাস দেখাচ্ছে ব্রাউনকে। জেরার জবাবে কি বলবো আমি? কিছু বলতে হবে না, ওরাই বুঝে নেবে বলে হাসলো রানা। সকালে ওরা এসে আপনার চাদর সরিয়ে দেখবে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছেন আপনি, মুখে কাপড় গোঁজা। আমি কিভাবে তালা খুলে কখন বেরিয়ে গেছি জানেন না। ঠিক আছে। স্বস্তি ফুটলো ওর চেহারায়। নিজের বিছানার তোশক একটু উঁচু করলো রানা। ওটার গায়ে একটা গর্ত দেখা যাচ্ছে। তাতে হাত ভরে ভেতর থেকে টেনে আনলো কুণ্ডলি পাকানো 2 প্রস্থ নাইলনের রশি ও স্ন্যাপলিংক সহ একটা স্লিং। এরকম স্লিং পাহাড়ে চড়ার সময় ক্লাইম্বাররা ব্যবহার করে। এসব আপনি পেলেন কোথায়? জানতে চাইল ব্রাউন। পাহাড়ের গায়ে চার্জ ফিট করার সময় এগুলো ব্যবহার করে ওরা। সরু হাতলওয়ালা একটা স্ক্রুড্রাইভার ও একজোড়া ওয়্যারার কাটার বের করে কোমরের বেল্টে গুজল রানা। আর এগুলো এসেছে মেশিন শপ থেকে। ওখানে একটা কাজে পাঠানো হয়েছিল আমাকে। পুরোকে চামচ বের করতে দেখে বলল রানা, জাদুটা এবার আমি দেখাবো। আমার শিডিউল খুব টাইট। এক প্রস্থ নাইলন রশি দিয়ে বুড়োকে খাটিয়ার সঙ্গে বেঁধে রাখতে গিয়ে লক্ষ্য করল রানা, লোকটার হাত সামান্য কাঁপছে। তবে সেটা বয়সের কারণেও হতে পারে। মুখে কাপড় গোজার আগে শেষবারের মতো জিজ্ঞেস করল, যাবেন আঙ্কেল আমার সঙ্গে? ম্লান হেসে মাথা নাড়ল বৃদ্ধ। যাও বাবা। ফিসফিস করল বুড়ো। প্রার্থনা করি যিশু তোমাকে সাহায্য করবেন। সাদা চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে দিল রানা লোকটাকে। ঠিক 5 সেকেন্ড পরেই নরম আওয়াজটা শোনা গেল, ক্লিক। দ্রুত হাতে নিজের লকার থেকে কিছু কাপড় বের করলো রানা। তারপর বালিশের সাহায্যে চাদরের তলায় মানুষের একটা আকৃতি তৈরি করলো। কাজটা শেষ করে গেটের দিকে এগোলো ও। ধীরে ধীরে গেট খুলছে রানা, যাতে কোনো শব্দ না হয়। সেল থেকে বেরিয়ে এসে দেখল নিস্তেজ আলোয় করিডোর ফাঁকা পড়ে আছে। দেয়ালের ছায়া ঘেঁষে নিঃশব্দ পায়ে এগোলো ও। সামনে বাঁক, তারপর মেইন করিডোর। প্রথমে উঁকি দিয়ে দেখে নিল কেউ নেই। বাঁক ঘুরে নিঃশব্দ পায়ে এগোলো। মেইন করিডোরের শেষ মাথা শক্ত তারের জাল দিয়ে আটকানো। কেউ কোথাও নেই, কোনো আওয়াজও হচ্ছে না। কিভাবে কি করবে আরেকবার ভেবে নিল রানা। চোখের সামনে ভেসে উঠল আল আসকার কারাগারের ভেতর দিকের নকশাটা। ঠিক মাঝখানটায় 50 ফুট ব্যাসের বৃত্তাকার মস্ত একটা সেন্ট্রাল হল। 100 ফুট উপর থেকে দেখায় গভীর একটা কূপের মতো। সেটা ঘিরে প্রতিটি তলায় 8টা করে প্রিজন সেলের ব্লক। নিরাপত্তার কারণে ইস্পাতের তৈরি টানা জাল দিয়ে প্রতিটি সেল ব্লককে আলাদা করা হয়েছে সেন্ট্রাল হল থেকে। নিচতলার প্রতিটি সেল ব্লকের মুখে একটা করে প্রকাণ্ড গেট আছে, ইস্পাতের পুরু পাত দিয়ে তৈরি। স্টিল ফেন্সের ফাঁক দিয়ে চাইলে সেন্ট্রাল হলের 100 ফুট উঁচু ছাদটা দেখা যায়। লোহার ফ্রেমের ওপর বসানো রয়েছে ইস্পাত দিয়ে তৈরি গম্বুজ। অর্থাৎ নিচতলার ওই একটিমাত্র গেট না খুললে সেন্ট্রাল হলে ঢোকার কোনো উপায় নেই। গেট না খুলে ঢুকতে হলে ইস্পাতের জাল কাটতে হবে। এই মুহূর্তে ঠিক তাই করতে যাচ্ছে রানা। কেউ কোথাও নেই দেখে জালের কাছে এসে দাঁড়ালো। বিশাল সেন্ট্রাল হলে একটা মাত্র বাল্ব জ্বলছে। ওর মাথার 12 ফুট উপর সিলিং। জালটা ধরল রানা, মাকড়সার মতো উঠে যাচ্ছে উপরে। সিলিং এর কাছে পৌঁছে থামল রানা। স্লিং এর হুক ইস্পাতের জালের সঙ্গে আটকালো। তারপর রশিটা কোমরে জড়িয়ে গিট দিল। এবার বের করলো ওয়্যারার কাটার। 3 দিকের জাল কেটে 2 ফুট বাই 2 ফুট একটা ফাঁক তৈরি করলো রানা। জালটা উপর দিকে ভাঁজ করে ফাঁক গলে বেরিয়ে গেল ওপারে। আবার নিজেকে জালের সঙ্গে আটকে নিল রানা। কাটা জাল জায়গা মতো বসাচ্ছে। লক্ষ্য রাখছে প্রতিটি লিঙ্ক যেন খাপে খাপে মেলে, যাতে খুব কাছে থেকে পরীক্ষা করলে ধরা পড়ে যে এটা কাটা হয়েছিল। আগের বার ডি ব্লক থেকে বেরিয়েছিল রানা, সেটা সেন্ট্রাল হলের উল্টো দিকে।
ওখানকার জালও কাটা হয়েছে, তবে কাছ থেকে পরীক্ষা না করায় এখনো ধরা পড়েনি। ধরা পড়লে হইচই শুরু হয়ে যেত। তদন্ত কমিটি নির্দেশ দিত ডি ব্লকের কয়েদি আবিল আহতকে হাতকড়া পরিয়ে সলিটারি সেলে ভরো। জাল কেটে বেরিয়ে রানা এখন সেন্ট্রাল হলের ভেতর দিকে রয়েছে। ওর 50 ফুট নিচে সেন্ট্রাল হলের মেঝে, মাথার দিকে 50 ফুট উঁচুতে গম্বুজাকৃতির ছাদ। ইস্পাতের একটা দরজা ঝনঝন করে উঠল। নিচে তাকাতে জেলার আর হেড কনস্টেবলকে দেখতে পেল রানা। আলোর উপর দিয়ে হেঁটে ডেস্কের দিকে এগোচ্ছে দুজন। নিচু গলায় কথা বলছে, তবে বুঝতে পারার মতো পরিষ্কার নয়। নাইট বুকে কিছু লিখল ডিউটি অফিসার। হল পেরোবার সময় কি যেন নিয়ে হেসে উঠল দুজনেই। একটা দরজার তালা খুলে বেরিয়ে যাচ্ছে। ওই পথে গার্ড রুমে যাওয়া যায়। আবার নীরব হয়ে গেল পরিবেশ। জাল বেয়ে সাবধানে উপরে উঠছে রানা। একের পর এক ফ্লোরগুলো পেরোবার আগে উকি দিয়ে দেখে নিচ্ছে কেউ কোথাও আছে কিনা। ওর গন্তব্য সেন্ট্রাল হলের উল্টো দিকে, অর্থাৎ ডি ব্লক। উপরের অন্ধকার ঢেকে ফেলছে রানাকে, সেই সঙ্গে নিচের আলোটা ক্রমশ ওর কাছ থেকে আরো দূরে সরে যাচ্ছে। কয়েক মিনিট পর গন্তব্যে পৌঁছে গেল ও। গম্বুজের বাগ যেখান থেকে শুরু, ঠিক তার 2.5 ফুট নিচে শেষ হয়েছে ইস্পাতের জাল। ওখানেই বসানো রয়েছে 8টা ব্লকের 8টা ভেন্টিলেশন গ্রিল। প্রতিটি দৈর্ঘ্যের প্রস্থে 2 ফুট, প্রতিটি শ্যাফট পরস্পর সংযুক্ত। ডি ব্লকের গ্রিলটাকে দেয়ালের সঙ্গে জায়গা মতো আটকে রেখেছে বড় আকারের দুটো স্ক্রু। ঝুলন্ত শরীরটাকে আবার জালের সঙ্গে আটকে নিয়ে স্ক্রুড্রাইভার বের করল রানা। দ্রুত হাত দিল কাজে। স্ক্রু দুটো সহজেই ঢিল হলো। একটা শুধু আংশিক খুলল রানা, গ্রিলটা যাতে ঝুলে পড়ে, আবার ভেতরে ঢোকার পথে বাধা না হয়। এখন সবচেয়ে কঠিন সময়। জালটা এক হাতে শক্ত করে ধরে হুকটা সাবধানে খুলল ও। অপর হাতে ধরল ভেন্টিলেশন শাফটের কিনারা। এবার একটা পা তুলল শাফটের ভেতর, তারপর দ্বিতীয়টা। পিছু নিল ওর শরীরও। শাফটের ভেতর দিকে জিঙ্ক এর লাইনিং আছে। শুকনো ধুলো উড়ে এসে নাকে ঢুকলো। কেশে ওঠার ঝোঁকটাকে কোনো রকমে চাপল রানা। উপর হয়ে গ্রিলটাকে ধরে তুলল আগের জায়গায়। সরু ফাঁক দিয়ে হাত বের করে খোলা স্ক্রুটা জায়গা মতো ঢোকালো। ধীরে ধীরে ঘোরাচ্ছে। অন্ধকারে পিছু হটছে রানা। চোখ ও গলায় ধুলো ঢুকছে। ঘাম গড়াচ্ছে জুলফি বেয়ে। এগোবার গতি মন্থর, তবে থামছে না একবারও। কিছুক্ষণ পর আরেকটা খোলা মুখে পৌঁছালো। এটার ভেতর ঢুকলো প্রথমে মাথা দিয়ে। অল্প ঢালু একটা শাফট বেয়ে নিচে নামছে। নামার গতি কমাবার জন্য হাত দুটো শাফটের দুপাশে চেপে রেখেছে। সাবধানে বেশ কিছুটা নেমে এসে থামল রানা। এদিকটা সম্পূর্ণ অন্ধকার, আলোর কণামাত্র নেই কোথাও, যেন একটা কফিনে রয়েছে। চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে আবার সামনে এগোলো। একটা সাইড শাফটকে পাশ কাটিয়ে এলো রানা। সামনে পড়লো আরেকটা, থামলো এখানে। 6টা ছিল নাকি 7টা? না, রশি বেয়ে ফার্স্ট লেভেলে নামবার আগে 6টা সাইড শাফটকে পাশ কাটাতে হয়েছিল। দালানটা তৈরি হওয়ার পর বহু বছর পার হয়ে গেছে, তাই ক্ষয়ে বা ভেঙে যাওয়ায় অনেক কিছু এটার বদলাতে হয়েছে। তাওহিদার দেওয়া ডিটেল প্ল্যানটা সেজন্য একেবারে নিখুঁত ছিল না। অন্তত 2বার ভুল পথ ধরে বেশ কিছু দূর যাওয়ার পর সামনে গ্রিল পায়নিও, পেয়েছে নিরেট পাঁচিল। ফলে পিছু হটে ফিরে আসতে হয়েছে আগের জায়গায়। শাফটের অন্য একটা শাখা ধরে এগোতে হয়েছে ভাগ্য পরীক্ষার জন্য, যে শাখাটা তাওহিদার নকশায় ছিলই না। কটা শাফটকে পাশ কাটালো হিসাব রাখছে রানা। থামলো বাঁ দিকেরটায় পৌঁছে। ডান পাশটা হাতড়ালো ও। সঙ্গে সঙ্গে পেয়ে গেল সাপোর্টিং ব্র্যাকেটটা। অবলম্বন হিসেবে ব্যবহারের জন্য গায়ের জোরে দেওয়াল থেকে খসিয়ে এনেছিল গতবার। শরীরটাকে খানিকটা সামনে ঠেলে দিয়ে একটু কসরত করতে হলো, যাতে গর্তটার ভেতরে প্রথমে পা দিয়ে ঢোকা যায়। ভেতরে ঢোকার পর নাইলন রশিটার কুণ্ডলি খুলল রানা। সেটার এক মাথা দেয়াল থেকে খসানো ব্র্যাকেটের উপর দিয়ে ঘুরিয়ে আনলো। এবার দুটো রশি 2 হাতে ধরে শাফটের ভেতর দিয়ে ধীরে ধীরে নামছে। 30 ফুট নিচে সরলরেখার মতো হয়ে গেছে ওটা। পিছু হটে নামলো সেখানে। এক হাতের রশি টেনে নিয়ে কুণ্ডলি পাকালো। কয়েক জায়গায় আলো দেখা যাচ্ছে। একটা গ্রিলে থেমে নিচে তাকালো। মেইন কিচেন দেখতে পাচ্ছে। আলো জ্বললেও ভেতরে কেউ নেই। আবার এগোলো রানা। খানিক পর বেরিয়ে এলো একটা বড় শাফটে। শরীরটাকে মুচড়ে বাঁক ধরলো। হাত ও হাঁটুর সাহায্যে সামনে এগোচ্ছে। সেন্ট্রাল ব্লকের শেষ প্রান্তে চলে এসেছে রানা। সেল ছেড়ে বেরোবার পর সম্ভবত 40 মিনিট পার হয়েছে। এগোবার গতি বাড়ালো ও। মিনিট 2 পর চওড়া একটা শাফটের তলায় পৌঁছালো।
ওর মাথার উপর খাড়া হয়ে আছে ওটা। বিভিন্ন লেভেলে গ্রিল থেকে ভেতরে ঢোকা হলদেটে আলো দেখা যাচ্ছে। শাফটের জিঙ্ক লাইনিংকে জায়গা মতো ধরে রেখেছে স্টিল ব্র্যাকেটের নেটওয়ার্ক। পাদানি হিসেবে খুব কাজ দিচ্ছে। দ্রুত উঠছে রানা। একেবারে মাথায় উঠে একটা সাইড শাফটে পৌঁছাতে চাইছে ও। ছাদের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে উঠান পেরিয়েছে সেটা। তারপর উল্টো দিকের হাসপাতালের দিকে চলে গেছে। জোরালো বাতাস পাচ্ছে রানা। বাতাসের সঙ্গে ভেসে এলো কেমন শো শো আওয়াজ। ভুরু জোড়া কুঁচকে উঠল ওর। এখানে তো এরকম আওয়াজ হবার কথা নয়। হার্টবিট বেড়ে গেল ওর। কয়েক মিনিট পর শাফটের মাথায় পৌঁছালো রানা। সবচেয়ে খারাপ যেটা ভয় করেছিল সেটাই দেখতে পাচ্ছে। গতবার মাত্র কদিন আগে যেখানে শুধু হসপিটাল লিংকে ঢোকার প্রবেশ মুখ ছিল, এখন সেখানে মেটাল গ্রিল শোভা পাচ্ছে। ভেতরে ঘুরছে একটা এক্সস্ট ফ্যান। ওখানে কিছুক্ষণ স্থির হয়ে থাকলো রানা। গ্রিলের কিনারায় এক হাতের আঙুল বুলাচ্ছে। জানে এখানে কিছু করার নেই ওর। নামবার সময় প্রথম যে গ্রিলটা পড়লো সেটা মাত্র 1 ফুট চওড়া। পরেরটা 2 ফুট হতে পারে। খুব আঁটোসাঁটো হলেও ভেতরে ঢোকা সম্ভব। নির্জন একটা করিডোর দেখতে পাচ্ছে রানা। নিস্তেজ আলো জ্বলছে। মনে পড়ল এদিকটায় ব্যাচেলর অফিসাররা থাকে। এক মুহূর্ত ইতস্তত করল রানা। তারপর স্ক্রুড্রাইভার বের করে গ্রিল খোলায় ব্যস্ত হয়ে উঠল। খাড়া শাফট ধরে খানিকটা উপরে উঠতে হলো ওকে, যাতে সদ্য তৈরি করা ফাঁকটার ভেতরে প্রথমে পা দিয়ে ঢোকাতে পারে। জায়গা খুব কম। গ্রিল গোলে 7 ফুট নিচের প্যাসেজে নামবার সময় ডোরাকাটা শার্ট ছিঁড়ে গেল খানিকটা। বিড়ালের মতো নিঃশব্দে নামলো রানা। চট করে সিধে হয়ে মাথার উপর হাত তুলে গ্রিলটাকে দ্রুত জায়গা মতো আটকে দিল। প্যাসেজ ধরে সাবধানে এগোচ্ছে। টেলিভিশন চলছে কোথাও। নারীকণ্ঠের মিষ্টি আরবি গানের আওয়াজকে ছাপিয়ে উঠল কয়েকজনের সম্মিলিত হাসি। খুব বেশি দূরে নয়। প্যাসেজের শেষ প্রান্তে ব্যালকনি। উকি দিয়ে রেলিংয়ের নিচে তাকালো রানা। ঝমঝম বৃষ্টি। 30 ফুট নিচে বৃষ্টির মধ্যে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে জেলখানার স্পাইক লাগানো আউটার ওয়ালের মাথা। জেলখানার দেয়াল থেকে 15 ফুট দূরে। নাইলন রশির কুণ্ডলি খুলল রানা। একটা প্রান্ত রেলিংয়ের উপর দিয়ে ঘুরিয়ে এনে 2 হাতে ধরল। রশি ছাড়তে ছাড়তে নিচে নামছে। 25 ফুট নেমে দেয়ালে পায়ের ধাক্কা দিয়ে দোল খেতে শুরু করল। ঝুলের দৈর্ঘ্য বাড়ছে ক্রমে। তারপর পৌঁছে গেল রানা। সাবধানে দাঁড়ালো আউটার ওয়ালের উপর। চট করে বসে পড়ে ধরে ফেললো একটা স্পাইক। টেনে খসিয়ে আনলো রশি। এইবার মরচে ধরা স্পাইকে ওটা জড়িয়ে খুব সহজেই চলে এলো জেল কম্পাউন্ডের বাইরে। বন্ধুর কাজ করছে অন্ধকার। 5 মিনিট পর ঢাল বেয়ে উপত্যকার মাথায় উঠে এসে থামল রানা। ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকালো। দূরে অনেকটা নিচে জেলখানাটা যেন প্রাগৈতিহাসিক যুগের অতিকায় দানবের মতো ওত পেতে আছে অন্ধকারে। এখানে সেখানে দেখা যাচ্ছে 2-1টা হলদেটে ম্লান আলোর বিন্দু। আবার ঘুরে হনহন করে এগোলো রানা। আকাশে মেঘ, হাতেও ঘড়ি নেই। বুঝতে পারছে না রাত কত হলো। আন্দাজ করলো সেল থেকে বেরোবার পর 2.5 থেকে 3 ঘন্টা পার হয়েছে। কোয়ারিতে যেতে আরো 5-7 মিনিট লাগবে ওর। তারপর ওখান থেকে কয়লাখানি ও নদীর মাঝামাঝি পৌঁছাতে হবে। 20 মিনিটের মধ্যে টিন শেডগুলোর কাছে চলে এলো রানা। ছেড়ে গিয়েছিল, আবার শুরু হয়েছে বৃষ্টিটা। আড়াল থেকে উকি দিয়ে দেখলো এক সারি পোলের ওপর শেড পরানো বাল্ব জ্বললেও আশেপাশে না আছে কোনো লোকজন, না কোনো ট্রলি বা ওয়াগনের আসা যাওয়া। ওর সামনের বৃত্তাকার রেল লাইনে বেশ কিছু ওয়াগন দাঁড়িয়ে থাকলেও কোথাও কোনো ইঞ্জিন দেখা যাচ্ছে না। ওদিকটায় কয়লার স্তূপ ও মাথায় আলো সহ মাঝারি আকারের একটা ক্রেন দেখা গেলেও কোথাও কিছু নড়ছে না। কি ব্যাপার, প্ল্যানটা কেচে গেল নাকি? তারপর কান পাতল রানা। একটা ট্রেন আসছে। আওয়াজটা ক্রমশ জোরালো হলেও হেডলাইট জ্বলছে না। আরো খানিক পর ওটাকে দেখতে পেল রানা। কোনো ওয়াগন নেই, শুধু ইঞ্জিনটা আসছে। আলোকিত ইঞ্জিন রুমের দরজায় যে লোকটা দাঁড়িয়ে রয়েছে তার পরনে ওটা কালো শার্ট না? টিন শার্টগুলোর সামনে দাঁড়িয়ে পড়ল ট্রেন। অপেক্ষা করছে রানা। হি হি করছে ঠান্ডায়। অপেক্ষা করছে লোকটাও। সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে আড়াল থেকে বেরিয়ে এলো রানা। ট্রেনের কাছাকাছি পৌঁছেছে। ইঞ্জিন রুমের দরজায় দাঁড়ানো লোকটা ওকে লক্ষ্য করে ছোট্ট করে শুধু একবার মাথা ঝাঁকালো। তারপর ইঙ্গিতে ওকে অপেক্ষা করতে বলে ট্রেন থেকে নেমে টিন শেডের দিকে চলে গেল। খানিক পর রানা দেখলো সাইড লাইন দিয়ে একটা ওয়াগন ঠেলে আনছে লোকটা। দ্রুত হাত চালিয়ে ইঞ্জিনের সঙ্গে জোড়া লাগালো ওটাকে।
ওটার পাশে দাঁড়িয়ে উঁকি দিয়ে ভেতরে তাকালো রানা। ছাদবিহীন ওয়াগনে কিছু নেই। হাত দিয়ে হাতড়াতে ইস্পাতের ট্রের কিনারা ঠেকলো আঙুলে। ট্রের প্রান্ত উঁচু করলো ও, ওয়াগনের নিচু পাঁচিল টপকে ঝুপ করে তলায় নামলো, তারপর মাথার উপর ধীরে ধীরে নামিয়ে আনলো ট্রে। ওয়াগনের মেঝেতে ফাঁক ফোকর আছে, অক্সিজেনের কোনো অভাব হবে না। ট্রেনের ড্রাইভার একাই সব কাজ সারছে। বৃত্তাকার লাইন ধরে ট্রেনটাকে প্রথমে ঘুরিয়ে নিল সে। ট্রেনের পেছনে এক এক করে 7টা ওয়াগন জোড়া লাগালো। ক্রেন স্টার্ট দিয়ে কয়লা ভরল সবগুলো, তারপর রওনা হলো। এত রকম আয়োজনের যে প্রয়োজন ছিল তার প্রমাণ পাওয়া গেল 3, 5 ও 7 মাইলের মাথায়। 3 জায়গাতেই রেল লাইনের ধারে অপেক্ষা করছে টহল পুলিশের একটা করে দল। জেল পলাতক আসামি নয়, সার্চ করা হলো ওয়ান্টেড তালিকায় নাম আছে এমন কোনো জঙ্গি ওয়াগনে লুকিয়ে আছে কিনা দেখার জন্য। বলতে হবে ভাগ্যক্রমেই ইঞ্জিন রুম সংলগ্ন ওয়াগনটা তারা ভালো করে সার্চ করলো না, করলে ফলস বটমটা ঠিকই দেখতে পেত। ডিপোয় পৌঁছতে রাত ভোর হয়ে গেল। ট্রের ওপরের কয়লা সরিয়ে নেওয়া হলে ওয়াগন থেকে বেরিয়ে এলো রানা। ট্রাউজার, শার্ট ও জুতো দেওয়া হলো ওকে। কাপড়গুলো পুরনো হলেও ধোয়া, ইস্ত্রি করা। একটা কাগজে নকশা এঁকে দেখিয়ে দেওয়া হলো জলাভূমি ধরে কোন দিকে যেতে হবে, কোথায় পড়বে ব্রিজটা ইত্যাদি। হ্যাঁ, এখান থেকে হেঁটেই পরবর্তী গন্তব্যে পৌঁছাতে হবে ওকে। আর রানার সেই গন্তব্য হলো দুর্গম জঙ্গলের ভেতর পাথরের একটা বাড়ি, কেউ দেখিয়ে না দিলে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রথম থেকে শেষ পর্যন্ত তেমন কোনো কথা হলো না লোকটার সঙ্গে। বিদায় নেওয়ার সময় রানা শুধু বলল, আপনাকে ধন্যবাদ। পাথরের তৈরি বাড়িটার বৈঠকখানায় বসে নিজের সঙ্গে যেন লুকোচুরি খেলছে আল মোস্তফা। সোফা ছেড়ে আলমারির কাছে যাওয়ার জন্য প্রতিবার একটা করে অজুহাত তৈরি করছে সে। একবার ভাবলো, আমার ঠান্ডা লাগছে, আর ঠান্ডা যখন লাগছে এক ঢোক খাওয়া যেতে পারে। তারপর ভাবলো, ধ্যাত, চিনি না জানি না কোন শালা শাহরিয়ারের জন্য রাতটাই আমার মাটি হয়ে গেল। তো রাত মাটি হওয়ার ক্ষতিপূরণ হিসেবে আরো এক ঢোক খাওয়া যেতে পারে। মোস্তফার এক ঢোক মানে আধা গ্লাস। সোফা ছেড়ে বারবার উঠছে সে, আলমারি খুলে বোতল বের করে হাতের গ্লাসে হুইস্কি ঢালছে। দূরের মসজিদে খানিক আগে আজান দিয়েছে। বৃষ্টিটা ছেড়ে গেলেও বাইরে হাহাকার করছে মাতাল বাতাস। কোনো আওয়াজ হয়নি, শুধু হিম একটু বাতাস তার কপালের ডান পাশটা ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে খাড়া হয়ে গেল তার ঘাড়ের লোম। দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে রানা। ভেজা শার্ট ও ট্রাউজার গায়ের সঙ্গে সেটে থাকায় সুঠাম পেশল শরীরটা যেন উন্মুক্ত হয়ে পড়েছে। কী কারণে বলা মুশকিল, হঠাৎ খুব ভয় পেল মোস্তফা। তার মনে হলো এরকম কোনো ব্যক্তিত্বের মুখোমুখি আগে দাঁড়াতে হয়নি তাকে। সন্দেহ হলো তার মনের সব গোপন ইচ্ছা ও অভিসন্ধি এই লোক অনায়াসে জেনে ফেলবে। শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিয়ে জোর করে হাসল আল মোস্তফা। আপনি সত্যি তাহলে আসতে পেরেছেন মিস্টার আল শাহরিয়ার? যাক, সবার জন্যই এটা একটা ভালো খবর। আরো এক মুহূর্ত মোস্তফার দিকে তাকিয়ে থাকলো রানা। লোকটা লম্বা চওড়া ওরই মতো, তবে পেশির বদলে চর্বির পরিমাণই বেশি। নিঃশব্দে হেঁটে কামরাটা পার হলো ও। আসার সময় নিচু টেবিলে প্রায় খালি গ্লাসটা লক্ষ্য করলো, তলায় এখনো খানিকটা রঙিন হুইস্কি রয়ে গেছে। কটা বাজে? জানতে চাইল ও। হাতঘড়ির ওপর চোখ বুলালো মোস্তফা। 5টা। দিনের বেলা রওনা হওয়া যাবে? জানতে চাইল রানা। আমি এখান থেকে 6টার মধ্যে বেরিয়ে পড়তে চাই। হ্যাঁ, কেন যাবে না? গোসল করা যাবে? ব্যগ্র একটা ভাব দেখিয়ে মোস্তফা বলল, আপনার জন্য আমি চুলোয় পানি গরম করতে দিয়েছি, বললেই বাথরুমে দিয়ে আসি, ওটা প্যাসেজের শেষ মাথায়। তার দরকার নেই, আমি ঠান্ডা পানিতে গোসল করব, বলল রানা। পুলিশের ইউনিফর্ম বেডরুমের বিছানায় রাখা আছে, বলল মোস্তফা। আপনি কিছু খাবেন না? মাথা নাড়ল রানা। সময় নেই, বলল ও। ফ্লাস্ক থাকলে তাতে কফি ভরে দিতে পারেন, আর যদি সম্ভব হয় গোটা 2 স্যান্ডউইচ প্লিজ। ঘুরে প্যাসেজে বেরিয়ে গেল ও। জোর করে ধরে রাখা হাসিটা অদৃশ্য হলো মুখ থেকে। সোফা ছাড়ার সময় তিক্ত কণ্ঠে বিড়বিড় করছে মোস্তফা, ইস, যেন কোত্থেকে নবাবপুত্তর এসেছেন, আমি যেন ওনার বাপের কেনা গোলাম, একের পর এক অর্ডার মারছেন, শালাকে দেব নাকি ধরিয়ে। কিচেনে ঢুকে চুলোয় কেটলি চড়ালো সে। চেহারাটা রাগে কদর্য হয়ে আছে। ক্যাবিনেটের দেরাজ খুলে রুটি বের করলো, ছুরি দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে কাটছে। 5 মিনিট পর কোমরে তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো রানা।
প্যাসেজ হয়ে বেডরুমে ঢুকে দেখলো ইসরায়েলি পুলিশের একজন ইন্সপেক্টরের ইউনিফর্মে যা যা লাগে সব বিছানার ওপর পাশাপাশি সাজানো। মিডিয়াম সাইজের ব্রিফকেসের উপর রাখা হয়েছে পিস্তলটা, যেমনটি চেয়েছিল ওয়ালথার পিপি। এখনই সেদিকে বিশেষ নজর না দিয়ে চারদিকে দ্রুত চোখ বুলালো ও। পাশের কামরায় যাওয়ার দরজাটা খোলা দেখল, ভিতরে একটা ওয়ার্ড্রোব দেখা যাচ্ছে। দীর্ঘ পদক্ষেপে দরজাটা পার হলো রানা। পাশের ঘরে ঢুকে ওয়ার্ড্রোব খুলে ভেতরে তাকালো। কিছু শার্ট ও ট্রাউজার ঝুলছে, নিচে রয়েছে চকচকে কয়েক জোড়া জুতো। প্রায় সাদা জিন্সের প্যান্ট ও একটা নীল সুতি শার্ট পছন্দ করলো, আর নিল একজোড়া শু। বেডরুমে ফিরে এসে দ্রুত হাতে ভরে ফেললো ব্রিফকেসে। ইউনিফর্ম পরা শেষ করে এনেছে রানা। এই সময় বেডরুমে ঢুকলো মোস্তফা। তার হাতে বড় আকারের ফ্লাস্ক ও বিস্কিটের টিন দেখা যাচ্ছে। টিনে স্যান্ডউইচ আছে, রাস্তার কোথাও আপনাকে থামতে হবে না, হাসি মুখে বলল সে। তার দিকে তাকিয়ে আছে রানা। এখনো বলেননি কোথায় যাচ্ছি আমি। দাদু আপনার জন্য অপেক্ষা করছেন। কোথায়? কাঁধ ঝাঁকালো মোস্তফা। আল্লাহই বলতে পারবেন। আমি তুলকারাম এর এক লোকের ঠিকানা ব্যবহার করে যোগাযোগ রাখছি। জায়গাটা কোথায় জানেন? জানে রানা, তবু মাথা নাড়ল। কোথায়? তেল আবিব থেকে বেশ খানিকটা উত্তরে তুলকারাম, বলল মোস্তফা। রানার কি প্রতিক্রিয়া হয় লক্ষ্য রাখছে। হয় দুপুর 2টো, নয়তো রাত 9টায় ওখানে পৌঁছতে হবে আপনাকে। ব্যাখ্যা করুন। ওই 2 সময় আপনাকে পিক করার জন্য লোক থাকবে ওখানে, বলল মোস্তফা। এখান থেকে সোজা তুলকারামে যাবেন, তারপর দায়ান থিয়েটার হলের কার পার্কে ঢুকে গাড়ি নিয়ে অপেক্ষা করবেন। কার জন্য? সত্যি বলছি জানি না। কি বললাম তখন? একটা ঠিকানার মাধ্যমে যোগাযোগ রাখছি। ওই ঠিকানায় যে লোকটা আছে সে আমার চিঠি দাদুর কাছে, দাদুর চিঠি আমার কাছে পাঠিয়ে দেয়। মাথা নাড়ল রানা। এ হয় না মোস্তফা, ভারী গলায় বলল ও। চোখ বুজে কেউ অন্ধকারে ঝাঁপ দিতে পারে না। খোদার কসম, আমি সত্যি কথা বলছি। ওদের কারোর সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই আমার। আরেকটা খুন করতে হবে দেখছি। আনমনে শান্ত গাম্ভীর্যের সঙ্গে হঠাৎ বলে উঠল রানা। না, এই না। আঁতকে উঠল মোস্তফা। পরক্ষণে রানার চোখে কি দেখলো কে জানে। কাঁপা কাঁপা গলা থেকে উল্টো সুর বেরোতে লাগলো। হ্যাঁ মানে, কথাটা আন্দাজে বলা মারাত্মক ভুল হয়ে গেছে আমার। ভয়ে বিচলিত হয়ে পড়ল মোস্তফা। নিজ গুণে ক্ষমা করে দেন। আমি তো কোনো অভিযোগ করছি না, বলল রানা। কথাটা আপনি লোক মারফত দাদুকে না জানালে তিনি এই আয়োজন করার কথা ভাবতেন না। জি, ঠিক ধরেছেন। কাজটা তাহলে আমার অন্যায় কিছু হয়নি, তাই না? আসলে মানুষ কিন্তু অনেক সময় ভুল করেও দু একটা ভালো কাজ করে ফেলে। হে হে। হঠাৎ বোকার মতো হাসতে দেখা গেল মোস্তফাকে। তার প্রশ্নের জবাব না দিয়ে রানা জানতে চাইল, উকিল টমসন সম্পর্কে কি জানেন বলুন। বার কাউন্সিল 5 বছরের জন্য তার প্র্যাকটিস নিষিদ্ধ করেছে, বলল মোস্তফা। ভারী ধড়িবাজ লোক। এই কাজটায় সাহায্য করেছে সে, বেশ ভালো কামাবে। আপনি কত পাচ্ছেন? জানতে চাইল রানা। দাঁত বের করে হাসল মোস্তফা। খরচ বাদে 2000 মার্কিন ডলার। মনে মনে চিন্তিত রানা। অনেক কিছুই স্বাভাবিক নয়। এর কারণ সম্ভবত এই যে দাদু কোনো অবস্থাতেই নিজের সেফ হাউসের ঠিকানা কাউকে জানাতে চাইছেন না। ঠিক আছে, আপাতত আমি আর কোনো প্রশ্ন তুলছি না। তুর্কারামে যাব কিভাবে? উকিল টমসনকে বলা হয়েছিল আপনার জন্য পুলিশের একটা জিপ ব্যবস্থা করা হবে, বলল মোস্তফা। কিন্তু সেটা জোগাড় করা সম্ভব হয়নি মিস্টার শাহরিয়ার। তার বদলে পুরনো একটা ফোর্ড পাওয়া গেছে। আপনার ব্রিফকেসে ড্রাইভিং লাইসেন্স, পরিচয়পত্র, রোড ম্যাপ ইত্যাদি যা যা লাগার সব পাবেন। আপনি সিমন রেমন, ইসরায়েলি পুলিশের একজন ইন্সপেক্টর। দেখা যাচ্ছে সব দিকই কাভার করেছেন। আমাদের লক্ষ্যই হলো মানুষের সেবা করা। পুরনো একটা মানিব্যাগ বের করে রানার দিকে বাড়িয়ে ধরল মোস্তফা। এর মধ্যে 1000 শেকেল আছে, প্রয়োজনে খরচ করবেন। হাতঘড়ি দেখল সে। আপনার রওনা দেওয়ার সময় হয়ে এসেছে। বিছানা থেকে ট্রেঞ্চ কোটটা তুলে নিয়ে গায়ে চাপালো রানা। বেল্টটা শক্ত করে বাঁধল কোমরে। সুতি ক্যাপটাও মাথায় দিল। কিচেনের ভেতর দিয়ে ওকে পথ দেখালো মোস্তফা। একটা সাইড ডোর দিয়ে উঠানে বেরোলো ওরা। উঠান পেরিয়ে ঢুকলো পুরনো একটা গোলা ঘরে। ভেতরে 2টো গাড়ি। পুরনো ফোর্ডটা আকারে বিরাট, দ্বিতীয়টা সবুজ স্যালুন। দোরগোড়ায় দাঁড়িয়ে ওগুলোর দিকে তাকিয়ে আছে রানা। 2টো? প্রশ্ন করলো ও। এই বৃষ্টির মধ্যে আমি এখান থেকে ফিরবো কিভাবে?
বলল মোস্তফা। কাল সকালে ফোর্ড নিয়ে এখানে আসার পর বাড়ি ফেরার জন্য 5 মাইল হেঁটে কাছাকাছি বাস স্টপে যেতে জান কাবাব হয়ে গেছে আমার। প্লেমারটা এনেছি রাতে। কথাটা রানা বিশ্বাস করল না। বৃষ্টি শুরু হয়েছে কাল রাত থেকে, অথচ দুটো গাড়ির চাকাই ভিজে। শুধু তাই নয়, কাদাও লেগে রয়েছে। তবে প্রসঙ্গটা তুলল না ও। বলল, আমি যাই। মাথা ঝাঁকালো মোস্তফা। সাবধানে কেমন, ভুলে আবার বন্দরের দিকে চলে যাবেন না। ধীরে ধীরে ঘুরল রানা। চোখে মুখে কোনো ভাব নেই। ঠিক কি বলতে চান আপনি? জোর করে হাসল মোস্তফা। কিছু না স্যার, কিছু না। আপনার পেছনে মোটা টাকা ইনভেস্ট করেছেন দাদু। নিশ্চয়ই তিনি আশা করছেন ওই টাকা বহুগুণ হয়ে ফিরে আসবে। কিভাবে কি হলো কিছুই বলতে পারবে না মোস্তফা। হঠাৎ তার ঝাপসা মতো লাগলো রানাকে। পর মুহূর্তে দেখা গেল শূন্যে ঝুলছে সে, শ্বাস নিতে পারছে না, গলাটা আঁকড়ে ধরে আছে পেশল একজোড়া হাত। তার মুখে গরম নিঃশ্বাস ফেলে রানা বলল, আমি হেয়ালি পছন্দ করি না। কথাটা সবসময় মনে রাখবে মোস্তফা। আমার সঙ্গে ভুলেও চালবাজি করতে যেও না। ছেড়ে দিতে ভারী বস্তার মতো মেঝেতে ঢলে পড়ল মোস্তফা। বাতাসের অভাবে হাঁসফাঁস করছে সে, নড়ার শক্তি নেই। শুনতে পেল স্টার্ট নিয়ে গোলাঘর থেকে বেরিয়ে গেল ফোর্ড। ক্রমশ দূরে মিলিয়ে গেল ইঞ্জিনের আওয়াজ। পাথুরে মেঝে থেকে জুতোর শব্দ ভেসে আসছে। শান্ত একটা কণ্ঠস্বর শুনতে পেল মোস্তফা। পরদেশি শাহরিয়ার দেখা যাচ্ছে বড়ই কঠিন পাত্র। তার সঙ্গে লাগতে যাওয়াটা সত্যি মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে। মুখ তুলে উকিল টমসনের দিকে তাকিয়ে কাকে যেন অভিশাপ দিল মোস্তফা। জানি না কি করছো তুমি, বেসুরো গলায় বলল সে। টলতে টলতে সিধে হলো, গলাটা এক হাতে ডলছে। নিজের ভালো চাইলে এখনই এসব থেকে আমার দূরে সরে যাওয়া উচিত। কোটিপতি হবার গোল্ডেন অপরচুনিটি হারাতে চাও? তার কাজ চাপড়ে দিল টমসন। চলো বাড়ির ভেতরে গিয়ে বসি, গোটা ব্যাপারটা আবার তোমাকে শোনাই। দেখবে ভয় সংশয় সব কেটে গেছে। বাঘ ঘোরার পর রাস্তার কিনারায় গাড়ি থামিয়ে নিচে নামলো রানা। পায়ে হেঁটে পাথুরে বাড়িটার দিকে ফিরে আসছে। মোস্তফা লোকটাকে ওর পছন্দ হয়নি, তাকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। তাছাড়া দুটো গাড়ির চাকাতেই ভেজা কাদা দেখেছে ও, অথচ ফোর্ডটা কাল থেকে ছাদের তলায় ছিল। বাড়িটার কাছাকাছি এসে রাস্তা ছেড়ে নেমে পড়ল রানা। গাছপালার আড়াল দিয়ে এগোচ্ছে। পেছনের উঠান পার হয়ে পর্দা টানা একটা জানালার পাশে এসে দাঁড়ালো ও। ছোট্ট ফাঁক দিয়ে বৈঠকখানার ভেতর দেখতে পেল উকিল টমসন আর মোস্তফাকে টেবিলে বসে চুমুক দিচ্ছে মদের গ্লাসে। এক মুহূর্ত তাকিয়ে থাকলো রানা, তারপর ঘুরে দাঁড়িয়ে ফিরতি পথ ধরল। অর্থাৎ জটিল ষড়যন্ত্র হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, দাদু এ ধরনের লোকজনের সঙ্গে নিজেকে জড়ালেন কিভাবে? প্রশ্নটার উত্তর পেতে হলে প্রথমে ওকে তুলকারামে পৌঁছতে হবে। গাড়ির কাছে ফিরে এসে ইউনিফর্ম খুলে জিন্স ও সুতি শার্টটা পরে নিল রানা, জুতো জোড়াও বদলালো। পরিত্যক্ত কাপড় চোপড় ও বুট রাস্তার ধারে ঝোপের ভেতর গুজে রাখলো, সহজে যাতে কারো চোখে না পড়ে। গাড়ি ছেড়ে দিয়ে রাস্তার উপর চোখ রাখলো রানা। 70 কিলোমিটার পাড়ি দিতে 3-4 ঘন্টার বেশি লাগার কথা নয়, কিন্তু ঘুরপথ ধরতে বাধ্য হওয়ায় রানার সময় লাগলো 6 ঘন্টার কিছু বেশি। রওনা হওয়ার পর প্রথম যে শহরটা পাওয়া গেল, সেখানকার এক গ্যারেজ মালিকের সঙ্গে গল্প করে কিছুটা সময় কাটালো রানা। লোকটার মন মানসিকতা বুঝে ফোর্ডটা বিক্রি করার প্রস্তাব দিল ও। চোরাই গাড়ি মনে করে কিনল গ্যারেজ মালিক, রং পাল্টে কাগজ বানিয়ে অন্য কারো কাছে বেচে দেওয়ার উপায় জানা আছে তার। ফোর্ড বেচা টাকা দিয়ে আরেক গ্যারেজ থেকে 7 দিনের জন্য একটা টয়োটা ভাড়া নিল রানা। প্রথম রোড ব্লক পড়ল দ্বিতীয় শহরে ঢোকার মুখে। বেলা তখন 10টা। রানা আন্দাজ করল ওর জেল ভেঙে পালাবার খবরটা গোটা ইসরায়েলে ইতিমধ্যে রেডিও ও টেলিভিশনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে ওর পরিচয় সম্পর্কে কি বলা হচ্ছে কে জানে? আল শাহরিয়ার নাকি মাসুদ রানা? আল শাহরিয়ারকে মাসুদ রানা বলে সন্দেহ করছি। রানা চাইনি লেভি মুভিন এই কথাটা মোসাদ হেডকোয়ার্টারকে জানাক। তাকে তেল আবিবে মেসেজ পাঠাতে বাধা দেওয়ার জন্যই প্রাণের উপর ঝুঁকি নিয়ে প্রথমবার জেলখানা থেকে বেরিয়ে এসেছিল ও। কিন্তু মেসেজটা মুভিন পাঠাতে পেরেছে কিনা জানার সুযোগ হয়নি ওর। গেস্ট হাউসে মুভিন ছাড়া সেই রাতে আর কোনো অতিথি ছিল না। নিজের কামরার দরজা খোলা রেখে টেলিফোন করছিল সে কাউকে। সন্দেহ নেই মোসাদ হেডকোয়ার্টারের কারো সঙ্গে কথা বলতে চাইছিল। সম্ভবত লাইন পাচ্ছিল না,
কিংবা অপর প্রান্ত থেকে আসা কণ্ঠস্বর পরিষ্কার শোনা যাচ্ছিল না। রানার এরকম মনে করার কারণ হলো জানালা দিয়ে উঁকি দিয়ে তাকাতেই দেখতে পেয়েছে হতাশ ভঙ্গিতে টেবিলে ঘুষি মারছে মুবিন। নিঃশব্দ পায়ে ওখান থেকে সরে এসে দরজার দিকে এগিয়েছে রানা, কিন্তু ভেতরে ঢোকার মুখেই ধরা পড়ে গেছে মুবিনের চোখে। লোকটার রিফ্লেক্স অদ্ভুত। চোখের পলকে শোল্ডার হোলস্টার থেকে পিস্তল বের করে ফেলেছে সে। রানা অবশ্য ঝাঁপ দিয়েছে তার আগেই। রানার ইচ্ছে ছিল না ঠান্ডা মাথায় খুন করে লোকটাকে। সেবার অন্তত পালাবার ইচ্ছেও ছিল না। ওর ধারণা ছিল ২-৩ দিনের মধ্যে দাদুর প্রতিনিধি ওর কাছে লোক বা মেসেজ পাঠাবে। ওর প্ল্যান ছিল নিজের চেহারা না দেখিয়ে মুবিনকে এমনভাবে আহত করবে সে যাতে অন্তত ওই ২-৩ দিন মুসাদের সঙ্গে যোগাযোগ করতে না পারে। পিস্তল বের করতে পারলেও সেটা ওর দিকে তাক করার সুযোগ পায়নি মুবিন। তার আগেই জুডো চপ মেরে রানা তার কণ্ঠার হাড় ভেঙে দিয়েছিল। হাত থেকে ছুটে গিয়ে পিস্তল পড়েছিল কার্পেটের ওপর। খানিক ছটফট করে লোকটা মারা যাওয়ার পর হাতে রুমাল জড়িয়ে পিস্তলটা গুজে দিয়েছে ও মুবিনের হাতে। আলোর সুইচ অফ করেছে, তারপর ভূতের মতো নিঃশব্দে ফিরে এসেছে নিজের সেলে। প্রথম রোড ব্লকের পুলিশ কোনো প্রশ্ন বা চেক না করেই ছেড়ে দিল রানাকে। তবে তাদের চোখের দৃষ্টি কেমন সন্দেহজনক মনে হলো রানার। এরপর সামনে রোড ব্লক আছে টের পেলেই অন্য পথ ধরল ও শহর ছেড়ে বেরিয়ে এলো মরুভূমি ও জলাভূমিতে। তুলকারামে পৌঁছাতে প্রায় দুপুর ১টা বেজে গেল ওর। ডায়ান থিয়েটার হলের কার পার্কটা খুঁজে বের করলো, তবে ভেতরে ঢুকলো না। ফিলিং স্টেশনে এসে ট্যাঙ্কে অকটেন ভরল ও। মোস্তফার বানিয়ে দেওয়া কফি ও স্যান্ডউইচ অনেক আগেই একটা ডোবায় ফেলে দিয়েছে। লাঞ্চ করার জন্য ঢুকলো একটা ইহুদি হোটেলে। ও ইসলামী জঙ্গি নয়, শরীরে বোমা ফিট করা নেই, এটা নিশ্চিত হওয়ার জন্য ঢোকার সময় শুধু ওর বডি সার্চ করা হলো। সিকিউরিটি গার্ডরা কোনো কাগজপত্র দেখতে চাইল না। এখানে বেঘরে প্রাণ দিতে হবে না এরকম একটা আংশিক স্বস্তি নিয়ে লাঞ্চ শেষ করলো রানা। তারপর বিল মিটিয়ে বেরিয়ে এসে ঢুকলো ডায়ান থিয়েটার হলের কার পার্কে। ইঞ্জিন বন্ধ করে অপেক্ষা করছে। আশেপাশে আরো গাড়ি আছে, লোকজনও আছে। বোকার মতো চুপচাপ বসে থাকাটা সন্দেহজনক মনে হতে পারে। ইঙ্গিতে একজন হকারকে ডেকে একটা সিগারেট কিনল রানা, সেটা ধরিয়ে রেডিওটা অন করলো। কোনো এক ইসরায়েলি পপ শিল্পীর গান হচ্ছে। শান্ত একটা কণ্ঠস্বর শোনা গেল, ভাষাটা ইংরেজি, অক্সফোর্ড ভার্সিটির বিশুদ্ধ উচ্চারণ। আমি আপনাকে নিতে এসেছি মিস্টার মাসুদ রানা। অন্য কারো মুখে নিজের নাম শুনে কোমরে গোজা পিস্তলের বাটে হাত চলে যাচ্ছিল রানার, তবে মেয়েটিকে দেখার পর মাঝপথে থেমে গেল সেটা। মেয়েটির বয়স হবে খুব বেশি হলে ২৫। কাঁধ থেকে একটা চামড়ার বড় ব্যাগ ঝুলছে। ট্রেঞ্চ কোটটা বেল্ট দিয়ে কোমরে বাঁধা। মাথায় স্কার্ফ থাকলেও বাইরে বেরিয়ে আসা ঘন চুলে ঝিরঝিরে বৃষ্টির ক্ষুদে ফোঁটা মুক্তোর মতো ছড়িয়ে আছে। ঘুরে গাড়ির আরেক দিকে চলে এলো মেয়েটি। দরজা খুলে ওর পাশের সিটে উঠে বসল। নিখুঁত ক্রিম রঙের মুখ, আকৃতি কিছুটা ডিমের মতো, মোহনীয়। আয়ত চোখ, ভুরু ও চুল কুচকুচে কালো। আপনি আমার নাম জানলেন কিভাবে? জিজ্ঞেস করলো রানা। আমার দাদু বলেছেন, জবাব দিল মেয়েটি। তিনি আপনার পুরনো একটা ফটোও দেখিয়েছেন আমাকে। দেখা যাচ্ছে একটুও বদলাননি আপনি। এমন সুরে কথা বলছে মেয়েটি, রানা যেন তার কতদিনের পরিচিত। ফটোর সঙ্গে মিল দেখেই ধরে নিলেন আমি রানা? অমিলগুলোকে গুরুত্ব দিলেন না? আমার তো এই গাড়ি নিয়ে আসার কথা নয়। জানি, হাইজ্যাক করা পুলিশ জিপ আপনাকে দিতে পারেনি ওরা, বলল মেয়েটি। তারপর কি ভেবে যেন হেসে ফেলল। আপনি এই জিন্সের শার্ট চুরি করে এনেছেন? কে আপনি? জানতে চাইল রানা। এসবের মধ্যে ঠিক কোথায় আপনার জায়গা? প্রশ্নটা রূঢ় শোনালেও মেয়েটির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। খানিক পরেই জানতে পারবেন। আপনি যদি হুইলটা আমাকে ছেড়ে দেন, আমরা রওনা হতে পারি। গাড়ি থেকে নেমে উল্টো দিকে হেঁটে এলো রানা। ইতিমধ্যে ড্রাইভিং সিটে সরে গেছে মেয়েটি। ওকে উঠতে দেখে স্টার্ট দিল সে। গ্লাভ কম্পার্টমেন্ট খুললে একটা এনভেলপ পাবেন, বলল সে। কখন রাখলেন? চট করে প্রশ্ন করল রানা। যখন খেতে ঢুকলেন তখন, বলল মেয়েটি। ওটায় আপনার নতুন কাগজপত্র আছে। আপনার নাম জিয়া হাসান, মিউনিসিপ্যালিটির একজন রোমিং ইন্সপেক্টর। স্লটার হাউসে গরু ছাগলগুলো হালালভাবে জবাই করা হচ্ছে কিনা ইন্সপেকশন করার দায়িত্বে আছেন। আর কিছু পাওয়া গেল না? শেষ পর্যন্ত কসাইদের ইন্সপেক্টর বানিয়ে দিলেন আমাকে, কৌতুক করে বলল রানা।
বাস্তবে এরকম একটা লোক সত্যি আছে। সে জানে না তার কাগজপত্র ব্যবহার করছি আমরা। দাদু কেমন আছেন এখন? হঠাৎ জানতে চাইল রানা। তিনি মৃত্যুশয্যায় ভোলেনিও। আগের চেয়ে এখন একটু ভালো, বলল মেয়েটি। ঠোঁটের কোণে ক্ষীণ একটু হাসির রেখা ফুটল। তার এই হঠাৎ ভালো হয়ে ওঠার সঙ্গে জেল থেকে আপনার বেরিয়ে আসার বোধহয় সম্পর্ক আছে। কাগজগুলোয় চোখ বোলাবার সময় এই প্রথমবার খেয়াল করল রানা গাড়ির ভেতরে মিষ্টি একটা সেন্টের সুগন্ধ রয়েছে। তথ্যগুলো মাথায় গেঁথে নিল রানা। কিছু কাগজ ছিঁড়ে অ্যাশট্রেতে ফেলে আগুন ধরালো। সেগুলোর মধ্যে সিমন রেমনের কাগজপত্রও থাকলো। কিছু স্থান পেল ট্রাউজারের পকেটে। রোড ব্লকে থামানো হলে অন্য লোকের ফটোকে আমার বলে চালাবো কিভাবে? আইডির ফটোর সঙ্গে আমার অনেক কিছুই মিলছে না, বলল ও। মুখের গড়ন মেলে, নাক ঠিক আছে, ঠিক আছে চোখের সাইজ, ভুরুর ঘনত্ব ও বিস্তার। আশ্বাস দেওয়ার সুরে বলল মেয়েটি। ঠিক নেই চুল, জুলফি ও গোঁফ, ঠিক নেই চোয়াল। জিয়া হাসানের জুলফি অস্বাভাবিক লম্বা, অত লম্বা জুলফি সহ পরচুলা পাওয়া যায় না। তবে চিন্তা করবেন না, তারও সমাধান করা হয়েছে। ফাঁকা একটা জায়গা পেলে থামবো, নকল দাড়িগোঁফ লাগিয়ে নেবেন। ভেতরে প্যাড ব্যবহার করলে মুখটাও বড়সড় দেখাবে। সব সঙ্গে করে নিয়ে এসেছেন? কাঁধ ঝাঁকালো মেয়েটি। দাদুর নির্দেশ। ট্রেঞ্চ কোট সরে যাওয়ায় তার উরুর অংশবিশেষ দেখা যাচ্ছে। ভরাট দেখাচ্ছে নীল জিন্সের ভেতর। সচেতনতার লেশমাত্র নেই। স্রেফ অভ্যেসবশত সেটুকু ঢেকে দিয়ে টয়োটা ছেড়ে দিল সে। ফুল হাতা পপলিনের শার্ট পরেছে। রাস্তায় বেরিয়ে আসবার পর রানা জিজ্ঞেস করলো, জায়গাটা কত দূরে? আমরা পারদেশহান্না ও হাডেরা এই দুই এলাকার মাঝখানে একটা জায়গায় যাচ্ছি। এই ধরুন ৩০ কিলোমিটার। সম্পূর্ণ শান্ত মেয়েটি, স্টিয়ারিং হুইল ধরা দৃঢ় হাত দুটো। ট্রাফিক জ্যাম এড়িয়ে কখনো সরু রাস্তা দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে গাড়ি চালাচ্ছে সে। রানা মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে বুঝতে পেরে ক্ষীণ একটু হাসির রেখা ফুটল মেয়েটির ঠোঁটে। তারপর যেন কৌতুক করার জন্যই জানতে চাইল, পরে কোথাও দেখলে চিনতে পারবেন আমাকে? তা তো পারবই, গলার এই আওয়াজও চিনতে পারবো, বলল রানা। অক্সফোর্ডে পড়া মেয়ে এখানে কি করছে? হেসে ফেলল মেয়েটি। ধরে ফেলেছেন? তারপরই ম্লান হয়ে গেল চেহারা। এখানে এসে আটকা পড়ে গেছি। রানার দিকে তাকালো সে। আমার কথা থাক, আপনার কথা শোনা যাক। দাদু বলছিলেন খাঁটি একজন মানুষ, অথচ সাম্প্রদায়িক নন। খাঁটি? এটা তার অন্ধ স্নেহ। মন্তব্যটা হেসে উড়িয়ে দিল রানা। তবে এটা ঠিক যে সাম্প্রদায়িক নই আমি। প্যালেস্টাইনের মাটিতে কথাটা নিশ্চয়ই বেমানান শোনাচ্ছে। না, মোটেও না, দ্রুত দ্বিমত পোষণ করল মেয়েটি। আপনি জানেন না, সাম্প্রতিক সবগুলো জরিপে দেখা যাচ্ছে রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় আচার বা কর্তব্য অপ্রয়োজনীয় মনে করে এদেশে এরকম মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে। ধর্মীয় বিধিবিধানের প্রতি অন্ধ আনুগত্য হয়ে উঠছে অগ্রহণযোগ্য। সাধারণ মানুষ কাউকে ঘৃণা করতে চায় না। একজন মুসলমান তার সৎ ও সরল প্রতিবেশীকে ভালোবাসতে চায়, সে লোক খ্রিস্টান, মুসলিম নাকি ইহুদি তা সে জানতে চায় না। খুবই ভালো লক্ষণ বলতে হবে। মাথা ঝাঁকালো মেয়েটি। তারপর প্রসঙ্গ পাল্টে বলল, আর মাইল দুয়েক এগোতে পারলেই শহর ছেড়ে বেরিয়ে যাব আমরা। আল্লাহর কাছে প্রার্থনা করুন এর মধ্যে যেন রোড ব্লকের সামনে পড়তে না হয়। ওদের প্রার্থনায় নিশ্চয়ই কোনো গলদ ছিল। মাইলখানেক পর একটা মোড় ঘুরতেই মহা বিপদ হয়ে দেখা দিল রোড ব্লক। মনে মনে প্রমাদ গুনল রানা, কারণ পুলিশ নয়, চেক করছে সামরিক বাহিনীর লোকজন। চেক করার ধরন দেখেই বোঝা গেল কতটা সাবধানী তারা। ব্যারিকেডের পেছনে গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে, কিন্তু লাইনের লেজের দিক থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে কেটে পড়বে কেউ তারও উপায় নেই, কারণ সেদিকেও আধ মাইল পর্যন্ত জিপ ও মোটর বাইক নিয়ে আছে মিলিটারি পুলিশের টহল। দ্রুত চিন্তা করছে রানা, এটা কি রুটিন রোড ব্লক, নাকি বিশেষভাবে জেল পালানো কয়েদি আবিল আহুদকে ধরার কোনো চেষ্টা? ধীরে ধীরে গাড়ি থামাচ্ছে মেয়েটি। উত্তেজনায় তার বুকটা ঘন ঘন ওঠানামা করছে। এখন উপায়? জিজ্ঞেস করলো রানা। পিস্তলটার কথা মনে পড়ল। এই পরিস্থিতিতে ওটা কোনো কাজের জিনিস নয়, যদি না আত্মহত্যা করতে চায় ও। আপনাকে একটা পিস্তল দেওয়া হয়েছে, সেটা কোথায়? ঢোক গেলে জানতে চাইল মেয়েটি। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। গাড়ি থামালো সে। ভিউ মিররে তাকিয়ে দেখলো আরো গাড়ি লাইন দিচ্ছে পেছনে। সন্দেহ নেই, ভাবল রানা,
এ মেয়ে একেবারেই অনভিজ্ঞ। কোমরে। ওটা আমাকে দিন, বলল মেয়েটি। পিস্তলটা নিয়ে নিজের শিরদাঁড়ার কাছে গুজে রাখল সে। তারপর ব্যস্ত হাতে খুলে ফেলল সিটের পাশে পড়ে থাকা চামড়ার ব্যাগটা। তাড়াতাড়ি শুয়ে পড়ুন আমার কোলে। কি? প্রথমে রানা মনে করলো ভুল শুনছে। তারপর চামড়ার ব্যাগ থেকে কি বেরোচ্ছে দেখতে পেয়ে মুহূর্ত মাত্র দ্বিধা না করে সিটের উপর আছড়াও হয়ে মাথা রাখলো ওর উরুর ওপর। মোটর বাইকে বসা দুজন মিলিটারি পুলিশ সগর্জনে পাশ কাটালো ওদের গাড়িকে। রানা ভাবল, এরকম বিপজ্জনক পরিবেশে এত ঝুঁকি নিতে হচ্ছে, না জানি কি আছে কপালে। ইঞ্জিনের আওয়াজ শুনে বোঝা গেল উল্টো দিকে ছুটলো একটা আর্মার্ড কার। প্রায় 6 ফুটই একজন মানুষের পক্ষে গাড়ির সামনের সিটে শোয়া বড়ই কঠিন। হাঁটু দুটো ভাঁজ করে রাখতে হয়েছে রানাকে। বেকায়দা ভঙ্গিতে, মাথাটা অবশ্য আরামেই আছে মেয়েটির উরুর উপর। কিন্তু আরাম উপভোগ করার পরিস্থিতি নয় এটা। তবে ও সামান্য নড়লে মেয়েটির সর্বশরীর যে শিউরে উঠছে সেটা স্পষ্ট অনুভব করলো ও। একটু না নড়ে মরার মতো পড়ে থাকতে চেষ্টা করলো রানা। অনভ্যস্ত হাতে রানার মাথায় প্রথমে পরচুলাটা পরিয়ে দিল মেয়েটি। খুবই নার্ভাস, হাত দুটো কাঁপছে। ওর উষ্ণ কাঁপা নিঃশ্বাস এসে লাগছে রানার মুখে। ওর হাত থেকে নিয়ে স্পঞ্জের প্যাড দুটো মুখে পুরল রানা। বাইরে থেকে চাপ দিয়ে অ্যাডজাস্ট করে নিল। শান্ত থাকুন, বলল ও। স্বাভাবিক থাকলে বিপদ এড়ানো সম্ভব। একটু বিরতি নিয়ে জানতে চাইল, আপনার সঙ্গে আর কোনো অস্ত্র আছে? রানার ঠোঁটের উপর গোঁফ লাগাচ্ছে মেয়েটি। প্রশ্নটা শুনে মাথা নাড়ল। ছদ্মবেশের এইসব উপকরণে আঠা লাগানো আছে, জায়গা মতো বসিয়ে চাপ দিলেই লেগে যাবে। এবার নকল জুলফি লাগাচ্ছে মেয়েটি। ভটভট আওয়াজ তুলে ফিরে আসছে মোটরসাইকেলটা। দ্বিতীয় জুলফিটা লাগাতে গিয়ে রানার ঘামে হাত পিছলে গেল মেয়েটির। 1 ইঞ্চি নিচে লাগলো ওটা, তাও সোজা হয়ে না, রানার চোয়ালের সঙ্গে কোনো রকম ঝুলে থাকলো বাঁকা হয়ে। ঠিক করার চেষ্টা করেও বিফল হলো মেয়েটি। হাত দুটো এত কাঁপছে তার, কাজটা শেষ করতে পারছে না। মনে মনে নিজেকে তিরস্কার করলো রানা। প্রায় ক্ষমার অযোগ্য একটা ভুল করে বসেছে ও। মেয়েটির নাম জানা হয়নি ওর। দুটোই মারাত্মক ত্রুটি, অথচ একটাও শুধরে নেওয়ার সুযোগ পাওয়া গেল না। ঘ্যাচ করে ব্রেক কষে মেয়েটির জানালার পাশে এসে দাঁড়িয়ে পড়ল মোটরসাইকেল। একটু আগে ওদের গাড়িটাকে পাশ কাটাবার সময় নিশ্চয়ই দৃশ্যটা চোখে পড়েছে মিলিটারি পুলিশের। একটা তরুণীর উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছে কিংবা শুতে যাচ্ছে এক তরুণ। মোটর বাইকও থামলো। রানাও উঠে বসলো সিটের ওপর। বলা মুশকিল স্থানচ্যুত জুলফিটা মিলিটারি পুলিশ দেখে ফেলেছে কিনা। সাবধান, কেউ নড়বেন না। মোটরসাইকেলের 2 আরোহীর হাতেই পিস্তল বেরিয়ে এলো। মেয়েটির জানালার দিক থেকে গাড়ির ভেতরে তাকালে দেখা যাবে ঠিকভাবে লাগানো রানার ডান পাশের জুলফি। কিন্তু এমপিরা কেউ যদি ঘুরে এপাশে চলে আসে তাহলেই সর্বনাশ। এ পাশে কথাটা মাথায় আসতে একটা হাসির আওয়াজ শুনতে পেল রানা। ঘাড় ঘুরিয়ে সামান্য একটু বাম দিকের ফুটপাতের দিকে তাকালো ও। সঙ্গে সঙ্গে ছ্যাঁত করে উঠল বুকটা। সর্বনাশ! কখন কে জানে ওদের পাশে একটা কালো মার্সিডিজ এসে দাঁড়িয়েছে। ব্যাক সিটে 7-8 বছরের একটা বাচ্চা ছেলে বসে রয়েছে। রানার দিকে তাকিয়ে হাসছে সে, নিশ্চয়ই চোয়ালে বাঁকা হয়ে থাকা জুলফিটা দেখে। তার সামনে ড্রাইভিং সিটে বসা ভদ্রলোক বৃদ্ধ, খুলি কামড়ে থাকা টুপি বলে দিল লোকটা ইহুদি। রানার ওপর চোখ। এবার একটা হাত দিয়ে বুড়োর পিঠে ধাক্কা দিচ্ছে বাচ্চাটা। হাস্যকর দৃশ্যটার দিকে তার মনোযোগ আকর্ষণ করতে চাইছে। শান্ত ভঙ্গিতে হাতটা তুলে মাথা চুলকাবার ছলে জুলফিটা ঠিক জায়গায় বসিয়ে নিতে চেষ্টা করছে রানা। সেটা দেখে নিভে গেল বাচ্চা ছেলেটার মুখের হাসি। হাতটা নামিয়ে নিয়েছে ও। 1 সেকেন্ড পর অনুভব করলো কানের পাশ থেকে চোয়াল ছুঁয়ে খসে পড়ল জুলফিটা। সম্ভবত কাঁধের উপর খসে পড়েছে। সন্দেহ নেই ঘামে ভিজে আঠা নষ্ট হয়ে গেছে ওটার। হাসিটা আরো জোরালো হয়ে ফিরে এলো বাচ্চার মুখে। কোথায় যাচ্ছেন আপনারা? গাড়ির আরোহী দুজনকে ভালো করে দেখে নিয়ে আরবি ভাষায় জানতে চাইল মোটরসাইকেলের ড্রাইভার। কোত্থেকে আসছেন? হয়তো মেয়েটির মাথায় স্কার্ফ দেখে ধরে নিয়েছে ওরা মুসলমান, সেজন্যই হয়তো ওদের ঘনিষ্ঠতা সন্দেহ জাগিয়েছে মনে। রানা ভাবল যে কোনো মুহূর্তে মার্সিডিজের বুড়ো ঘাড় ফিরিয়ে তাকাবে ওর দিকে। ওর কাঁধে পড়ে থাকা জুলফিটা দেখে মুহূর্তে বুঝে ফেলবে ওটা ছদ্মবেশের অংশ। আর ছদ্মবেশ নেওয়ার দরকার হয় আত্মঘাতী জঙ্গিদের।
সঙ্গে সঙ্গে মিলিটারি পুলিশের উদ্দেশ্যে চেঁচাতে শুরু করবে বুড়ো। তুলকারাম থেকে আসছি, শান্ত নির্লিপ্ত সুরে বলল মেয়েটি। যাচ্ছি হাইফাই। এত লম্বা জার্নি, কি ব্যাপার? কঠিন সুরে জানতে চাইল মোটরসাইকেলের ড্রাইভার। তার হাতের পিস্তল ওদের দুজনকেই কভার করছে। তবে তার পিছনে বসা লোক সরাসরি কারো দিকে অস্ত্র তাক করেনি। কে কোথায় কিভাবে জবাই করছে দেখতে হয় আমাদেরকে। মেয়েটিকে অবাক করে দিয়ে হিব্রু ভাষায় বলল রানা, আমি একজন স্লটার হাউস ইন্সপেক্টর। মোটরসাইকেলের পেছনে বসা লোকটার দৃষ্টি রানাকে ছাড়িয়ে পাশের গাড়ির বাচ্চাটার উপর পড়েছে। বাচ্চার দেখা দেখি সেও হাসছে। হঠাৎ ভুরু কুঁচকাল সে। কাগজপত্র দেখান, নির্দেশ দিল মোটরবাইকের ড্রাইভার। ওদের সামনের গাড়িটা এগিয়ে যাচ্ছে। ট্রাউজারের পকেটে হাত ঢোকাবার সময় চোখের কোণ দিয়ে রানা দেখল বাচ্চাটা মুহুর্মুহু তাগাদায় বাধ্য হয়ে ওর দিকে তাকিয়েছে। বৃদ্ধ ড্রাইভার বোধহয় ওর জুলফির অবস্থা দেখে ফেলেছে লোকটা। রানার বুকের ভেতরে ঢেকির পার পারছে। যে কোনো মুহূর্তে সাঙ্গ হবে খেলা। পরিচয়পত্রটা বের করে মেয়েটির হাতে দিল ও। নিজের একগাদা কাগজপত্র আগেই বের করেছে মেয়েটি। সব একসঙ্গে মোটরবাইক ড্রাইভারের বাড়ানো হাতে তুলে দিল সে। কাগজগুলোয় চোখ বুলিয়ে তার দিকে তাকালো মিলিটারি পুলিশ। আপনি তো দেখা যাচ্ছে অক্সফোর্ড ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। এখানে ইসরায়েলে কি করছেন? এই লোকের সঙ্গেই বা কি সম্পর্ক আপনার? পাশের মার্সিডিজ স্টার্ট নিল। এখানে আবার কি করব? দেখতেই তো পাচ্ছেন ভিসা পেয়েছি, যে কোনো দিন চলে যাব আবার। নিজেকে দ্রুত সামলে নিয়ে ভালোই জবাব দিচ্ছে মেয়েটি। আমি জানতে চাইছি, ইসরায়েলে আপনি ফিরেছেন কি মনে করে? ব্যঙ্গ ও আক্রোশ মেশানো সুরে প্রশ্ন করল মোটরবাইকের ড্রাইভার। সবাই জানে দেশটাকে আমরা মুসলমানদের জন্য নরক বানিয়ে রেখেছি। সেই নরকে কি মনে করে ফিরলেন আপনি? স্টার্ট নেওয়া মার্সিডিজ সামনে এগোলো, তারপর ব্যাক করে ফিরে আসতে শুরু করলো। ওদের টয়োটার দিকে পিছিয়ে আসছে। রানা ভাবল, বুড়ো ড্রাইভারের উদ্দেশ্যটা কি? বাচ্চাটা এখনো ওর দিকে তাকিয়ে আছে, তবে কি কারণে যেন তার মুখের হাসিটা উধাও হয়ে গেছে। ইহুদিদের জন্য আমরাও দেশটাকে খুব একটা খারাপ নরক বানাইনি, ঝাঁজের সঙ্গে জবাব দিল মেয়েটি। তারপরেও তো আপনারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন না। এটা আমাদের দেশ, আমরা এই দেশের মালিক, চলে যাব কেন? মার্সিডিজটা পিছিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। রানার টয়োটা ও মার্সিডিজের মাঝখানে রয়েছে মোটরবাইক। ভাব দেখে পরিষ্কার বোঝা গেল মিলিটারি পুলিশের সঙ্গে কথা বলতে চায় বুড়ো ড্রাইভার। নিজের সন্দেহের কথা জানাবে রানা একজন আত্মঘাতী জঙ্গি ছদ্মবেশ নিয়ে আছে। এটা আমাদেরও দেশ, আমরাও এই দেশের মালিক, কেন ফিরে আসবো না? পাল্টা প্রশ্ন মেয়েটির। এই লোকের সঙ্গে আপনার সম্পর্ক কি? আমার বন্ধু। কিরকম বন্ধু? আমাদের বিয়ে হবে। অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন? সেটা আপনাকে কেন বলতে যাব আমি? হাসলো এমপি। বিয়ের আগে এত ঘনিষ্ঠতা আপনাদের ইসলাম অনুমোদন করে? আমি যেন দেখলাম আপনার কোলে মাথা রেখে শুয়েছিলেন উনি, আর আপনি তার মাথায় বিলি কেটে দিচ্ছিলেন। অফিসার, দিস ইজ টু মাচ। আপনি আমাদের প্রাইভেসিতে নাক গলাচ্ছেন। আপনার বাড়াবাড়ির উত্তরে আমি শুধু বলতে চাই, ক্যান্টনমেন্ট কমান্ডার এর সঙ্গে আমার পরিচয় আছে। টেলিফোন করে আমার সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে পারেন। নাম বলবেন শায়লা আলাউই। কমান্ডারের নামটা যেন কি প্লিজ ম্যাডাম? মেয়েটিকে পরীক্ষা করছে এমপি, ঠোঁটে বাঁকা হাসি। তার কথা বিশ্বাস করছে না সে। ব্রিগেডিয়ার এরিক কর্মেল। ভদ্রলোকের স্ত্রীর নাম লুদভিলা, মেয়ের নাম সুনামি। একটু থতমত খেয়ে গেল এমপি। কমান্ডারের সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে? এসব প্রশ্ন যে ক্ষমার অযোগ্য বাড়াবাড়ি, সেটা কি সত্যিই আপনি এখনো টের পাচ্ছেন না? কড়া গলায় ধমক দিল মেয়েটি। আপনি যদি এরকম আরেকটি অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন, তার কাছে অভিযোগ করতে বাধ্য হব আমি, বলল মেয়েটি। এতক্ষণে যেন একটা ধাক্কা খেল এমপি, কানে পানি গেছে। এই সময় মার্সিডিজের ড্রাইভার গলা চড়িয়ে বলল, অফিসার, আমার কথাও একটু শুনুন, ব্যাপারটা ইমার্জেন্সি। ওদের কাগজগুলোর উপর আবার চোখ বুলাচ্ছে এমপি, বিশেষ করে জিয়া হাসানের ফটো ও রানাকে বারবার দেখছে। অফিসার, দিস ইজ অ্যান ইমার্জেন্সি। গলার আওয়াজ আরো চড়াচ্ছে বুড়ো। হাতে ধরা মোবাইল ফোনটা পিস্তলের মতো তাক করেছে মিলিটারি পুলিশের দিকে। আমার জরুরি কথা শুনতে হবে আপনাদেরকে। হ্যাঁ ঠিক আছে, কি বলবেন বলুন।
এতক্ষণে সাড়া পেল বুড়ো। মোটর বাইকের পিছনে বসা আরোহী মুখ খুলল। রানা ভাবল তীরে এসে তরি ডুবতে চলেছে। আর চোখে মেয়েটির পিঠের দিকে তাকালো ও। পিস্তলটা গুজে রাখার কারণে কোমরের কাছটা সামান্য উঁচু হয়ে আছে। ওটা ছো দিয়ে নিয়ে 2 মিলিটারি পুলিশকে গুলি করা যায়, তারপর গাড়ি ঘুরিয়ে রওনা হওয়া যায় উল্টো দিকে। এভাবে পালানো সম্ভব কিনা সেটা অবশ্য অন্য প্রসঙ্গ। একেবারে শেষ মুহূর্তে মরিয়া হয়ে কাজটা যদি করে রানা, প্রাণের মায়া পুরোপুরি ত্যাগ করেই করবে। বুড়ো বলছে, এইমাত্র বাড়ি থেকে টেলিফোন পেয়েছি আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আমি তাকে হাসপাতালে নিয়ে যাব। প্লিজ আমাকে চেক করুন, নয়তো অনুমতি দিন, আমি রওনা হয়ে যাই। সারা শরীরে শীতল আরামের পরশ পেল রানা। এমন স্বস্তি বহুদিন অনুভব করেনিও। ঠিক আছে, যান আপনি। অনুমতি পেয়ে মার্সিডিজ ছেড়ে দিল বুড়ো। ওর জুলফিটা নকল, চেঁচিয়ে উঠল ছেলেটা, আঙুল তুলে রানাকে দেখাচ্ছে। ওরে বিচ্ছু! রানার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, তবে যেন কিছুই হয়নি এমন ভাব নিল। চোখ মুখ স্বাভাবিক রেখে বলল, আমাদেরও তাড়া আছে, অনুমতি পেলে রওনা হয়ে যাই। কি বলে গেল বাচ্চাটা? মোটর বাইকের ড্রাইভার তার সঙ্গীকে জিজ্ঞেস করলো। রাস্তার সঙ্গে চাকার ঘর্ষণে ছেলেটির কথার শেষটুকু পরিষ্কার শোনা যায়নি। আমরা উত্তরটা শোনার অপেক্ষায় আছি, ঠান্ডা সুরে বলল মেয়েটি। আমাদের এখানে বিনা কারণে দাঁড় করিয়ে রাখবেন নাকি যেতে দেবেন? ঠিক আছে, নো ইল ফিলিংস, আপনারাও যেতে পারেন, বলল মোটর বাইকের ড্রাইভার। কাগজগুলো ফিরিয়ে দিল মেয়েটাকে। সময় নষ্ট না করে গাড়ি নিয়ে এগুলো মেয়েটি। স্পিড বাড়ছে। গতিটা স্বাভাবিক রাখুন। রিয়ার ভিউ মিররে চোখ রেখে বলল রানা। এমপি দুজন এদিকেই তাকিয়ে রয়েছে। কি কারণে জানি কালো মার্সিডিসটা দাঁড়িয়েছে রাস্তার পাশে। ওটাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল টয়োটা। 2 মিনিটও পার হয়নি রুদ্ধশ্বাসে বলল মেয়েটি, বিপদ এখনো কাটেনি। মানে? তারপর নিজেই দেখতে পেল রানা, মার্সিডিসটা আসছে পেছন পেছন। চট করে জায়গা মতো বসালো জুলফিটা। টয়োটাকে পাশ কাটাবার সময় বুড়ো ড্রাইভার ঘাড় ফিরিয়ে ওদের দিকে তাকালো, তবে তার চেহারা দেখে কিছুই বোঝা গেল না। বাচ্চা ছেলেটা অন্যদিকে তাকিয়ে আছে, ওদেরকে দেখতেই পেল না। সাবধানের মার নেই, মেইন রোড ছেড়ে একটা গলিতে ঢুকে পড়ল মেয়েটি। আঁকাবাঁকা গলি ধরে আধ ঘন্টা এগোবার পর আবার মেইন রোডে উঠল। দুজনেরই একটা করে চোখ আছে সামনে পেছনে, তবে সামনে কেউ নেই, পিছু নিয়েও কেউ আসছে না। একসময় শহর ছেড়ে বেরিয়ে এলো ওদের গাড়ি। এলাকাটা নির্জন, ঝোপঝাড়ের মাঝখান দিয়ে ঢালু পথ চলে গেছে। পাহাড়ি ঝর্ণার পাশে একটা গির্জার সামনে গাড়ি থামালো মেয়েটি। রানাকে নিয়ে ভেতরে ঢুকলো, হাতে একটা ব্যাগ। গির্জার ভেতরটা ফাঁকা পড়ে আছে। রানাকে একটা দেয়ালের সামনে দাঁড়াতে বলল সে। ব্যাগ থেকে একটা পোলারয়েড ক্যামেরা বের করে পাসপোর্ট সাইজের ফটো তুলল ওর। তার আগে বেয়ারা জুলফিটাকে জোরালো চাপ দিয়ে জায়গা মতো বসিয়ে নিতে ভোলেনি। শাটার টেপার প্রায় সঙ্গে সঙ্গেই প্রিন্ট হয়ে বেরিয়ে এলো ফটো। ফটোটা নিয়ে জিয়া হাসানের আইডিতে লাগালো রানা। হাসানের ফটো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল খরস্রোতা নদীতে। কাজ সেরে তখনই আবার গাড়িতে ফিরল ওরা। তা দুঃসাহসী মেয়েটার নামটা কি জানতে চাইল রানা। কার সঙ্গে চলেছি আমি, শায়লা নাকি আর কেউ? সত্যি দুঃখিত, বলে হুইল থেকে নামিয়ে ডানার দিকে ডান হাত বাড়ালো মেয়েটি। আমি শায়লাই, শায়লা আলাউই। রানার মনে পড়ল দাদুর মেসেজে বলা হয়েছিল তৈয়বিয়া অ্যান্ড ব্রাদার্সের ওয়্যারহাউস থেকে আলাউই নামে কেউ একজন তুলে নেবে ওকে। হাতটা একবার ধরেই ছেড়ে দিল রানা। ব্রিগেডিয়ার এরিক কার্মেল সম্পর্কে যা বললেন সেসব সত্যি? হ্যাঁ। দেখা যাচ্ছে আমাকে পিক করার জন্য পাঠানো হয়েছে শত্রুর বন্ধুকে। হেসে উঠে বলল রানা। শায়লা কিছু বলছে না। প্রফেশনাল না হওয়া সত্ত্বেও বিপদটা যেভাবে ফেস করলেন প্রশংসা না করে পারছি না, বলল রানা। কেমন অদ্ভুত একটা ভঙ্গিতে কাজ ঝাঁকালো শায়লা। পারদেস হান্না বা হাডিয়ায় কেন নিয়ে যাচ্ছেন আমাকে? জানতে পারি জায়গাটা ঠিক কোথায়? লেকের অপর পারে, বলল শায়লা। খাদেমুল দাউদ মানে দাদুকে পাবো ওখানে? আপনার জন্য অপেক্ষা করছেন। ফর গডস সেক শায়লা, স্পিড আর একটু বাড়ান, তাগাদা দিল রানা। কাজ সেরে তাড়াতাড়ি কেটে পড়তে চাই। জানেনই তো জেল ভাঙা কয়েদি,
ধরতে পারলে গলায় ছুরি চালাবার ভঙ্গি করল রানা। একেবারে খতম করে দেবে।